নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 800 জনকে গ্রেফতার করা হলে বলে মামলা তৃণমূলের, স্থগিতাদেশ হাইকোর্টের। একজন মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়লে গণতন্ত্রই প্রশ্নের মুখে পড়ে যায়, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কলকাতার স্বস্তির শহর, অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে বিধি টাটা, গুড বাই বার্তা শাহের। হিন্দু তারাও দেশ বাঁচাও, বাসুদেবপুরে তৃণমূলের স্লোগান ঘিরে বিতর্ক। 2021-এ 130 পার করতে পারত বিজেপি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব অস্থিরতা পেরিয়ে রেকর্ড করল ভারত, সি ফুড রফতানিতে নতুন উচ্চতায় অর্থনীতি। যুদ্ধবিরতিতে এক্সটেনশন, ট্রাম্পের সিদ্ধান্তে ইরান সংঘাতে নয়া মোড়, শান্তি আলোচনায় সময় দিতে সামরিক বিরতি বাড়ালো আমেরিকা। নাম ধরে 500 গ্রেপ্তার নিয়ে প্রথম বিবৃতিতে করার সুর, ময়দানে তৃণমূল নেতা রাজীব কুমার। সন্ত্রাসের সামনে মাথা নত করবে না ভারত, পেহেলগাঁও হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে করা বার্তা প্রধানমন্ত্রীর। গ্রেপ্তার হতে পারে 800 কর্মী, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের তৃণমূল, কি বলল আদালত। ক্ষমতায় আসার 1 মাসেই বিক্ষোভের ঝড়, ছাত্র আন্দোলন ও শুল্ক সিদ্ধান্তে ছড়ালো নেপাল, চাপে বলেন্দ্র সাহ। ফের বেআইনি জমিতে প্রজেক্ট, কোন তৃণমূল নেতা বিজ্ঞাপন শেয়ার করে সতর্ক করলেন তরুণ জ্যোতি। যুদ্ধের খরচে টালমাটাল পশ্চিম এশিয়া, আমেরিকার উপর বাড়ছে চাপ। যুব সাথীতে কবে ঢুকবে টাকা, 2 মিনিটে খবর জানতে পারবেন বাড়িতে বসে। ভোটের আগে কড়া কমিশন নজরে, তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা হতে পারে নাটকও। একজন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়তে পারে না, আইপ্যাক মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। প্যান কার্ডের নয়া আপডেট, নতুন ফর্ম চালু, জানুন কি কি বদল, আপনার করণীয় কি। প্রথম দফা ভোটের আগে ঘন্টা আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে, রাজ্য রাজনীতিতে তোলপাড়। ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি, কারা পাবেন ছাড়। মুখ্যমন্ত্রী ডিএর দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না, বললেন শুভেন্দু অধিকারী। বিজেপি এলেই 4টে বিয়ে বন্ধ, এবার দমদমে হুঁশিয়ারি শাহের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। গ্রেফতারি লিস্ট পেয়ে গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ততক্ষণে মামলা দায়ের হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। দলের 800 নেতা কর্মীকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা হাইকোর্টে মামলা করেন দানিশ শেখ। সেই মামলায় আজ বুধবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশন যদি গ্রেফতারি সংক্রান্ত কোনো তালিকা তৈরি করে থাকে তাহলে তার উপর স্থগিতাদেশ জারি করল আদালত। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন আদেশ কর্তৃপক্ষকে তাদের নিজস্ব স্বাধীন বিবেচনা অনুযায়ী আইন মোতাবেক পদক্ষেপ করার ক্ষেত্রে কোনো তৈরি করবে না বলে নির্দেশই জানানো হয়েছে। অর্থাৎ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে জানান, ট্রাভেল মেকারদের তালিকা তৈরি করে প্রিভেন্টিভ অ্যাকশনের কথা বলা হয়েছে। এরা সবাই তৃণমূল কংগ্রেসের। তিনি বলেন, আমি যখন মামলা করি সেই সময় যে তালিকা আমি দিয়েছিলাম তার মধ্যে অনেকেই বিজেপিতে যোগদান করেছে, ফলে তাদের নাম গতকালের তালিকায় নেই। কল্যাণ দাবি করেন, কমিশন কাউকে গ্রেফতার করতে পারে না, সেই ক্ষমতা পুলিশের আছে, কিন্তু এভাবে সার্বিকভাবে একটা নির্দেশিকা জারি করা যায় না। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ট্রাভেল মেকার বলে কোনো শব্দ আইনে নেই, তাই কমিশন এভাবে কাউকে দাগিয়ে দিতে পারে না। কিভাবে কমিশন এমন নির্দেশ জারি করতে পারে, প্রশ্ন তোলে রাজ্য। কালিয়াচকের ঘটনার কথাও এদিন উল্লেখ করেন কমিশনের আইনজীবী। কমিশনের সওয়াল, আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ করা হয়েছে, ঘেরাও করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। অপরাধমূলক কাজের জন্য কাউকে গ্রেফতার করা হলেই তার কাছে তো আইনি সংস্থান আছে, তিনি জামিনের আবেদন করতে পারেন। আমরা হলফনামা দাখিল করতে চাই। শুনানির পর সব পক্ষের বক্তব্য শুনে আদালত স্থগিতাদেশ দিয়েছে। ভোটে ঠিক একদিন আগে আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রী এভাবে জোর করে ঢুকে পড়লে গণতন্ত্রই প্রশ্নের মুখে পড়ে যায়, এমনই পর্যবেক্ষণ বিচারপতি পি.কে. মিশ্র। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে অভিযোগ তুলে মামলা করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সেই মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবীরা। আজ বুধবার শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানি। ঠিক কি বললেন বিচারপতি এদিন? আইনজীবী মেনকা গুরুস্বামীর ইডির মামলার বৈধতা নিয়ে প্রশ্ন করে সওয়াল করেন আদালতে। সেই প্রসঙ্গে এদিন পর্যবেক্ষণ বিচারপতি পি.কে. মিশ্র। সওয়ালের সময় একাধিক মামলার রেফারেন্স উল্লেখ করেন মেনকা। সেগুলি শুনে বিচারপতি মিশ্র বলেন, আপনি একাধিক মামলার রেফারেন্স টেনেছেন,
কিন্তু এদেশে এমন একটা সময় আসবে যখন একজন মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থার তদন্তে ঢুকে পড়বেন। এমন প্রেক্ষাপটে মামলাগুলি ছিল না। গত জানুয়ারিতে আইপ্যাকের অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চালাচ্ছিল, তখন সেই অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে দেখা গিয়েছিল। তার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের বাধ্য করবেন না এমন কোনো পর্যবেক্ষণ দিতে। আইপ্যাক মামলার ক্ষেত্রে রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি। বিচারপতি পর্যবেক্ষণে আরো বলেন, আমাদের বাধ্য করবেন না এমন কোনো পর্যবেক্ষণ দিতে যা সংবাদ শিরোনামে উঠে আসবে। তখন বলবেন, নির্বাচন চলাকালীন প্রভাব পড়ছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চলবে আইপ্যাক মামলার শুনানি। আগামীকাল সবার আগে এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। প্রথম দফার ভোটের ঠিক 24 ঘন্টা আগে মহানগরী উপকণ্ঠে দাঁড়িয়ে কলকাতার হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তর দমদমে জনসভা থেকে তিনি অভিযোগ করেন, দীর্ঘ বাম শাসন এবং বর্তমানে তৃণমূলের রাজত্বে তিলোত্তমা এখন বস্তির শহরে পরিণত হয়েছে। সাহারি মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জোর বিতর্কের ঝড় উঠেছে। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দমদমের হেভিওয়েট প্রচার মঞ্চ থেকে শহরবাসীর আবেগ উস্কে দিয়ে শাহ বলেন, এই ভোট শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটি কলকাতার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই। এরপরই তিনি শাসক দলকে তীব্র আক্রমণ করে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। শাহের অভিযোগ, দিদির রাজত্ব এবং আগের কমিউনিস্টদের আমলে গোটা শহরটা বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। দেশের অন্যান্য শহর বস্তিমুক্ত হলেও মুখ্যমন্ত্রী তার প্রয়োজন মনে করেন না। চোপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে এই বস্তিগুলোতেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন। সাধারণ মানুষ উন্নত জীবনযাপন করুক তা তিনি চান না। আগামী 4 মে ফল ঘোষণা প্রসঙ্গ তিনি শাহ দাবি করেন, মমতার শাসনে উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে। তিনি বললেন, একটার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে, তারপরই হবে দিদির টাটা গুড বাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বস্তির শহর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, শাহের এই মন্তব্য কলকাতার সংস্কৃতি এবং বস্তিতে বসবাসকারী সাধারণ মেহনতি মানুষের প্রতি চূড়ান্ত অবজ্ঞার সামিল। প্রথম দফার ভোটের ঠিক আগে শাহের এই মেরুকরণ অনুপ্রবেশ ইস্যু শহরে ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে আগামী 4 মে ইভিএম খুললেই তা স্পষ্ট হবে। আপাতত দমদমের সভা থেকে শাহ বুঝিয়ে দিলেন, কলকাতার পরিকাঠামো এবং জনবিন্যাসী হবে বিজেপির অন্যতম তুরুপের তাস। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে ফের বিতর্কে ঝড় উঠেছে একটি কথিত স্লোগানকে ঘিরে। হাবড়ার বাসুদেবপুর এলাকার একটি বাইক র্যালিকে কেন্দ্র করে দাবি উঠেছে, সেখানে হিন্দু তারাও দেশ বাঁচাও ধরনের উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতে তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এই দাবি ঘিরে এখনো পর্যন্ত সরকারি বা নিরপেক্ষভাবে নিশ্চিত করে তথ্য প্রকাশ্যে আসেনি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে এই বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছিল। কিছু ভিডিও এবং পোস্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে এই স্লোগান দেওয়া হচ্ছে, যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করা হয়নি, তবুও তা ঘিরে বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের সময় এই ধরনের ভিডিও বা দাবি প্রায়ই সামনে আসে, যার মধ্যে অনেক ক্ষেত্রে ভুয়ো বা আংশিক সত্য কথা থাকতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, এই ধরনের স্লোগান যদি সত্যিই দেওয়া হয়ে থাকে তবে তা অত্যন্ত নিন্দনীয় এবং সমাজে বিভাজন তৈরি করার প্রচেষ্টা। তাদের দাবি, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে ভোটের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার উদ্দেশ্য নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়ানো। তাদের দাবি, তৃণমূল কখনোই এই ধরনের বিভাজনমূলক রাজনীতিতে বিশ্বাস করে না এবং বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই তার মূল লক্ষ্য। এই ঘটনার আরেকটি দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভূমিকা। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তথ্য ছড়ানোর গতি এত দ্রুত যে কোনো ঘটনার সত্যতা যাচাই হওয়ার আগেই তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে অনেক সময় ভুল তথ্য বা বিভ্রান্তিকর ছবি দাবি নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়। এক্ষেত্রে তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। সাধারণ মানুষের মধ্যে ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, যদি এই ধরনের স্লোগান সত্যি দেওয়া হয়ে থাকে তবে তা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বন্ধ করাও জরুরি। আবার অন্য একাংশের মতে, যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ নির্বাচনের সময় অপপ্রচার বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি সামনে আসেনি, তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করা হবে না বলে ইঙ্গিত মিলেছে। 2011 সালে বিধানসভা নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে একটি চাঞ্চল্যকর দাবি ঘিরে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, গণনার দিনেই নাকি ব্যাপক কারচুপির মাধ্যমে বহু আসনে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
তার বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস 50 থেকে 60টি আসনে রেগিং এর মাধ্যমে জয় পেয়েছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। বিজেপি আরো বলছে, গণনার সময় নাকি একাধিক কেন্দ্রের বিরোধী দল বিজেপি রেজাল্ট কর্মীদের কাউন্টিং বুথ থেকে তাড়িয়ে দেওয়া হয়, এরপর নাকি ভোটার হিসাবে পাল্টে ফেলার সুযোগ তৈরি হয়। তার অভিযোগ, গণনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী যেমন সিআরপিএফ বা সিএপিএফ কাউন্টিং হলের ভিতরে প্রবেশ হতে পারেনি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে ভোটের প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি বলে তার দাবি। এই অভিযোগকে সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বিজেপির একাংশ এই দাবিকে সমর্থন করে বলছে, 2021 সালে নির্বাচনে বহু জায়গায় অনিয়মের অভিযোগে তারা তুলেছিল আগেও। তাদের বক্তব্য, যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয় তবে সত্য প্রকাশ্যে আসবে। এমনকি কেউ কেউ দাবি করছে, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে বিজেপির আসন সংখ্যা 130-এর বেশি হতে পারত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। দলের নেতারা একে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ ও গণনা হয়েছে, তাই এত বড় মাপের কারচুপি হওয়া সম্ভব নয়। তৃণমূলের মতে, নির্বাচনী পরাজয়ের পর থেকে বিরোধীরা এই ধরনের অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ নতুন নয়, বিশেষ করে যখন নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে এত বড় পরিসরে কারচুপির অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। কারণ ভোট গ্রহণ ও গণনার প্রতিটি ধাপে একাধিক স্তরে নজরদারি থেকে নির্বাচন কমিশন, পর্যবেক্ষক, রাজনৈতিক দলের এজেন্ট সব মিলিয়ে একটি জটিল প্রক্রিয়া। ফলে কোনো অনিয়ম হলে তা ধরা পড়ার সম্ভাবনা থাকে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নির্দিষ্ট অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে এবারে নির্বাচন নিয়ে কমিশন বারবার দাবি করেছে যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। বিশ্বজুড়ে অস্থিরতার আবহে রফতানিতে নতুন নজির গড়ল ভারত। যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিক ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য ধাক্কা খেলেও সিফুড রপ্তানিতে এবছর সর্বকালের সর্বোচ্চ সাফল্য পেয়েছে দেশ। এই খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মতে, বিশেষ করে চিংড়ি মাছের বিপুল চাহিদায় এই সাফল্যের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। যদিও পরিস্থিতি আরো অনুকূল থাকলে এই সেক্টরটি আরো বড় সাফল্য পেতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে ভারতীয় সিফুডের সবচেয়ে বড় ক্রেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু শুল্ক সংক্রান্ত জটিলতা ও আমদানি নিষেধাজ্ঞার কারণে এই বাজারে কিছুটা ভাটা পড়েছে। তবে সেই ঘাটতি অনেকটাই পূরণ করেছে চীন, যেখানে 2025 থেকে 26 অর্থ বছরে রফতানির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 থেকে 26 অর্থবর্ষে ভারতের সিফুড রপ্তানির মোট মূল্য দাঁড়িয়েছে 72,325 কোটি টাকা। একই সময় রফতানির পরিমাণ ছিল 19.32 লক্ষ মেট্রিক টন। যদিও আমেরিকায় রফতানি কমেছে, তবুও এই বাজার এখনো ভারতের সবচেয়ে বড় ক্রেতা হিসাবে রয়ে গিয়েছে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন বাজারের চাহিদার ভারসাম্য বজায় রাখার কৌশলই এই সাফল্যের অন্যতম কারণ। পণ্যের দিক থেকে দেখলে ফ্রোজেন চিংড়ি সবচেয়ে বেশি রফতানি হয়েছে। মোট রফতানি আয় 2/3 বেশি, প্রায় 47,973.13 কোটি টাকা এসেছে শুধুমাত্র এই একটি পণ্য থেকেই। এছাড়াও অন্যান্য সামগ্রিক খাদ্যপণ্যের চাহিদাও বিভিন্ন দেশে ধীরে ধীরে বাড়ছে, যা সামগ্রিক রফতানিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বাজার ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, আমেরিকার রফতানি মূল্য 14.5% কমলেও ইউরোপিয়ান ইউনিয়নে 37.9%, দক্ষিণ পূর্ব এশিয়ায় 36.1% এবং জাপান 6.55% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চীনে 22.7% বৃদ্ধি বড় ভূমিকা নিয়েছে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বজুড়ে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতের বিকল্প বাজার খোঁজার প্ল্যান বি কার্যকর হয়েছে এবং সিফুড রফতানির এই সাফল্য সেই কৌশলেরই